হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। তোমাদের আগের দিন আমি ক্লাসে বলেছিলাম যে আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে আসবো প্রত্যেক সপ্তাহে। 7 তারিখে ভিডিওটা কারণবশত আনা হয়নি, সেই ভিডিওটা কিন্তু পরে দিয়ে দেওয়া হয়েছে। এপ্রিল মাস থেকে যেটা আমরা শুরু করেছি, তাই তো? আজ 14 তারিখ। তো 14 তারিখে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে চলে এসেছি। এমনকি তোমাদের আগের দিন আমি বলেছিলাম যে এই ভিডিওটি মাসে 4 দিন আসবে, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একদিন করে। 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, আর 30শে মাস হলে 30 তারিখ, আর 31শে মাস হলে 31 তারিখ কিন্তু এই ভিডিওটা আসবে। তো অবশ্যই তোমরা এই ডেটগুলোতে চ্যানেলটাকে ফলো করবে। তোমরা এক সপ্তাহে কি কি কারেন্ট অ্যাফেয়ার্সে হলো বা কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে এই এক সপ্তাহের মধ্যে, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এই আজকের ভিডিওর মধ্যে আমরা জেনে নেব। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো, এগুলো বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার এই যে এক সপ্তাহে তোমরা যদি দেখো, ইউটিউবে বলো কিংবা গুগল থেকে বলো, যেখানেই হোক না কেন, প্রত্যেক দিন কিন্তু 10টা থেকে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সেখানে পেতে পারো। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা খুব কম সংখ্যক কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু নেওয়া হয়েছে, যেগুলো পরীক্ষায় আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোই আলোচনা করা রয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো সময় নষ্ট না করে চলো শুরু করি আজকের ক্লাসটি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ দিবসটাকেও রেখেছি, যাতে এই যে 8 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে সেগুলো যাতে আমরা জানতে পারি, সেগুলো কিন্তু ওয়ান লাইনে হিসেবে কিন্তু আলোচনা করা রয়েছে। এই দুটাই এই 8 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো প্রথমটা কি রয়েছে। প্রথমটা রয়েছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10ই এপ্রিল, ঠিক আছে? বিশ্ব হোমিওপ্যাথি দিবস তাহলে পালন করা হয় 10ই এপ্রিল। এরপর দেখো জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয় 11ই এপ্রিল। তাহলে এই দুইটা যে গুরুত্বপূর্ণ দিবস আছে, অবশ্যই তোমরা কিন্তু এটা খাতায় নোট করে রাখতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন মানে প্রথম প্রশ্ন, এটা এমসিকিউ প্রশ্ন। দেখো বর্তমান রেপো রেট কত করলো আরবিআই? এবার রেপো রেট, রিভার্স রেপো রেট, এটা সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, ঠিক আছে, ব্যাংকিংয়ে। সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিবে রেপো রেট আর রিভার্স রেপো রেট জিনিসটা কি। আচ্ছা দেখো, এ 6.25%, বি রয়েছে 6.00% অর্থাৎ 6%, সি রয়েছে 6.75%, আর ডি রয়েছে 6.50%। তাহলে বর্তমান রেপো রেট কত করলো? নিশ্চয়ই তাহলে কিছু কম বা বেশি ছিল, নতুন কিছু এসছে। দেখো 6.00% অর্থাৎ 6% কিন্তু হয়েছে বর্তমান রেপো রেটটা। 6.25% থেকে কমিয়ে 6.25% থেকে কমিয়ে 6% বা 6% করলো আরবিআই। আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী 1935 সালে 1 এপ্রিল কিন্তু আরবিআই গঠিত হয়েছিল, তাই তো? ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই ভারতের কেন্দ্রীয় ব্যাংক, এটি দেশের কি করে আর্থিক ব্যবস্থা পরিচালনা করে। আরবিআই এর প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে অবস্থিত। তো এই হেডলাইনগুলো বা এই যে এখানে যে এক্সট্রা পয়েন্টগুলো দেওয়া থাকবে না, এর খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রশ্নের পাশাপাশি এই এক্সট্রা পয়েন্টগুলোকেও গুরুত্ব দিয়ে পড়বে। নেক্সট প্রশ্ন, 9th গ্লোবাল টেকনোলজি সামিট, যা শর্ট ফর্ম জিটিএস 2025 অনুষ্ঠিত হবে কোথায়? নিউ দিল্লিতে, হায়দ্রাবাদে, মণিপুরে নাকি কলকাতাতে? তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, নিউ দিল্লিতে। দেখো 9ম বা 9তম গ্লোবাল টেকনোলজি সামিট জিটিএস 2025 10 থেকে 12 এপ্রিল 2025 তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। বিদেশ মন্ত্রক এবং কার্নেগি ইন্ডিয়া এবং সামিটের সহ আয়োজক ছিল এই 9th গ্লোবাল টেকনোলজি সামিট বা জিটিএস 2025, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, ন্যাশনাল ট্রাইবাল ইউথ ফেস্টিভ্যাল 2025 আয়োজিত হলো কোথায়? দেখো অপশন এ মায়ানমার, বি অরুণাচল প্রদেশ, সি গোয়া, ডি মিজোরাম। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মিজোরাম।
মিজোরামে কিন্তু তাহলে এই ন্যাশনাল ট্রাইবাল ইউথ ফেস্টিভ্যাল 2025 আয়োজিত হলো। মিজোরামের উত্তর পূর্ব ভারতে একটি স্থলবেষ্টিত রাজ্য, তাই তো? রাজ্যপাল বিজয় কুমার সিং, আর রাজধানী কি? আইজল, অর্থাৎ মিজোরামের রাজধানী আইজল। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025-এ শর্ট লিস্টেড হলো ভারতীয় কোন ছোট গল্প? অপশন এতে রয়েছে লাইট, বিতে রয়েছে হিম্যান, সিতে রয়েছে হার্ট ল্যাম্প, আর ডিতে রয়েছে সুরাজ। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, হার্ট ল্যাম্প। প্রথম কন্নড় ভাষার ছোট গল্প হিসেবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025-এর শর্ট লিস্টেড হলো বানু মুস্তাকের লেখা হার্ট ল্যাম্প। তাহলে এটা কে লিখেছে? বানু মুস্তাকের লেখা, তাই তো? কোন ভাষার? তাহলে কন্নড় ভাষার। দেখো একটা প্রশ্ন এখানে বলা রইল শুধু যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025-এর জন্য শর্ট লিস্টেড হলো কোন ছোট গল্প, এটা জানতে চাওয়া হলো। যদি বলা হয় যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 এর শর্ট লিস্টেড হওয়া হার্ট ল্যাম্প ছোট গল্পটির লেখককে বা কে লিখেছেন, তাহলে হবে বানু মুস্তাকে। এবার যদি বলা হয় যে সম্প্রতি প্রকাশিত ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025-এ শর্ট লিস্টেড হলো হার্ট ল্যাম্প, সেটি কোন ভাষায় লেখা, তখন হয়ে যাবে কি? কন্নড় ভাষায় লেখা। প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে দিতেই পারে। নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করলো কোন দেশ? অপশন এতে রয়েছে ইতালি, বিতে রয়েছে অস্ট্রেলিয়া, সিতে রয়েছে ব্রাজিল, ডিতে রয়েছে স্লোভাকিয়া। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, স্লোভাকিয়া। দেখো স্লোভাকিয়া মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র। রাজধানী হলো ব্রাতিস্লাভা, আর মুদ্রা হলো ইউরো। রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিন, প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। এই হলো স্লোভাকিয়া সম্পর্কে কয়েকটা লাইন। অবশ্যই তোমরা এটাকে স্ক্রিনশট করে রাখতে পারো। নেক্সট প্রশ্ন, আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে রূপোর পদক জিতলেন কে? অপশন এতে রয়েছে সুমিতা কর, বিতে রয়েছে জেসি ওরাও, সিতে রয়েছে এশা সিং, আর ডিতে রয়েছে ইনা রাও। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, এশা সিং। তিনি একজন ভারতীয় শুটার, ঠিক আছে? এশা সিং তাহলে একজন ভারতীয় শুটার। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে ফ্রেড ডেরিংটন স্যান্ড মাস্টার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? অপশন এতে রয়েছে সুদর্শন পটনায়ক, বিতে রয়েছে অনুরাগ মাইতি, সিতে রয়েছে সন্তোষ রানে, ডিতে রয়েছে অভিজিৎ শীল। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুদর্শন পটনায়ক। ওড়িশার বালি শিল্পী সুদর্শন পটনায়ক, তিনি তাহলে ফ্রেড ডেরিংটন স্যান্ড মাস্টার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। গ্লোবাল প্রাইভেট এআই ইনভেস্টমেন্টে ভারতের স্থান কত? অপশন এতে রয়েছে ষষ্ঠ, বিতে অষ্টম, সিতে দশম, ডিতে একাদশ। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, দশম। গ্লোবাল প্রাইভেট এআই ইনভেস্টমেন্টে ভারতের স্থান কিন্তু দশম। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট সি ব্রিজ এর উদ্বোধন করলেন কে? ভার্টিক্যাল লিফট সি ব্রিজ, ঠিক আছে? ব্রিজ তো না, ব্রিজ। দেখো অপশন এ নরেন্দ্র মোদী, বিতে রয়েছে দ্রৌপদী মুর্মু, সিতে রয়েছে অমিত শাহ, আর ডিতে রয়েছে জগদীপ ধনকর। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, নরেন্দ্র মোদী। ভার্টিক্যাল লিফট সি ব্রিজটি তামিলনাড়ুতে উদ্বোধন করা হলো। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় বক্সার হিসেবে ওয়ার্ল্ড বক্সিং কাপ এ সোনা জিতলেন কে? অনুজ রাও, বি হিতেশ গুলিয়া, সিতে রয়েছে মোহন চতুর্বেদী, আর ডিতে রয়েছে দিগম্বর সিং। তোমরা যারা আমাদের ফেসবুকে রয়েছো, পাঁচের পাঠশালা বলো, বাংলা ডিফেন্স একাডেমির ফেসবুকে রয়েছো যারা, তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনের আপডেট তোমরা আগেই পেয়ে গেছো ফেসবুকে, তাই না? দেখো অপশন বি হবে তাহলে হিতেশ গুলিয়া। 2025 সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং কাপে ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করে হিতেশ গুলিয়া প্রথম ভারতীয় বক্সার হিসেবে স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেন, তাই তো? তিনি কিন্তু প্রথম ভারতীয়।
রৌপ্য পদক প্রাপ্তরা 65 কেজি বিভাগে অবিনাশ জামওয়াল স্থানীয় প্রিয় ইউরি রেইসের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু অল্পের জন্য হেরে যান এবং রৌপ্য পদক অর্জন করেন। তাহলে কি তিনি তাহলে এই যে অবিনাশ জামওয়াল তিনি তাহলে কি রূপোর পদক জিতেন। এরপর ব্রোঞ্জ পদক প্রাপ্তরা কে কে ছিলেন? 50 কেজি বিভাগে দেখো যদুমণি সিং মান্ডেবম, 55 কেজি বিভাগে মনীষ রাঠোর, 60 কেজি বিভাগে সচিন, আর 90 কেজি বিভাগে কে রয়েছে? বিশাল। তাহলে 4 জন ব্রোঞ্জ, 1 জন রূপো আর 1 জন কিন্তু সোনা, তাই তো হিতেশ গুলিয়া। তাহলে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। এখানে যদি বলা হয় প্রথম ভারতীয় বক্সার হিসেবে ওয়ার্ল্ড বক্সিং কাপে সোনা জিতলেন কে, তখন হয়ে যাবে হিতেশ গুলিয়া। এবার হিতেশ গুলিয়া ছাড়াও রূপো জিতলেন কে, ব্রোঞ্জ কতগুলো জিতলো এই টোটাল ভারত এই ওয়ার্ল্ড বক্সিং কাপ থেকে, এরকম কিন্তু প্রশ্ন আসতেই পারে। দেখো নেক্সট প্রশ্ন, জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2025 জিতলেন কে? ম্যাক্স ভার্স্টাপেন, লুইস হ্যামিল্টন, অপশন সি চার্লস এলক্রেস, ডিতে রয়েছে স্টুয়ার্ট মিনি। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ম্যাক্স ভার্স্টাপেন। তিনি একজন ডাচ বেলজিয়ান রেসিং ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, থার্ড বিমস্টেক এগ্রিকালচার মিনিস্টারিয়াল মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ নেপালের কাঠমান্ডুতে, বি ভুটানের থিম্পুতে, সি বাংলাদেশের ঢাকাতে, ডি ভারতের কলকাতায়। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ নেপালের কাঠমান্ডুতে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি তাহলে এখানে নেতৃত্ব দিয়েছিলেন এই বিমস্টেকের এগ্রিকালচার মিনিস্টারিয়াল মিটিংয়ে। নেক্সট প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের উধমপুরে প্রথম হিমালয়ান হাই অ্যালটিটিউড অ্যাটমসফিয়ারিক অ্যান্ড ক্লাইমেট সেন্টার উদ্বোধন করলেন কে? অপশন এতে রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিতে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ডিতে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তাহলে এটার ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন ডি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি তাহলে জম্মু ও কাশ্মীরে উধমপুরে প্রথম হিমালয়ান হাই অল্টিটিউড অ্যাটমসফিয়ারিক অ্যান্ড ক্লাইমেট সেন্টার উদ্বোধন করলেন। নেক্সট প্রশ্ন দেখো, জম্মু কাশ্মীর এবং লাদাখের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাকে নিয়োগের সুপারিশ করলো সুপ্রিম কোর্ট? নিয়োগের সুপারিশ করা হয়েছে কাকে? অনুরাগ সিং ঠাকুরকে, বিতে রয়েছে নীলেশ সিংকে, সিতে রয়েছে অরুণ পল্লীকে, নাকি ডিতে রয়েছে সর্বজিৎ চৌহানকে। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি অরুণ পল্লী। তাকেই কিন্তু জম্মু কাশ্মীর এবং লাদাখের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করলো সুপ্রিম কোর্ট। ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শের পর পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের বিচারপতি অরুণ পল্লীকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন, ঠিক আছে, করা হয়ে গেছে। তাহলে এই অরুণ পল্লী তিনি কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের বিচারপতি, ঠিক আছে। নেক্সট দেখো, টি-20 ক্রিকেটে 13,000 রান পূর্ণ করা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন কে? অপশন এতে রয়েছে রোহিত শর্মা, বিতে রয়েছে হার্দিক পান্ডিয়া, সিতে রয়েছে KL রাহুল, আর ডিতে রয়েছে বিরাট কোহলি। তাহলে অবশ্যই অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি বিরাট কোহলি। এখানে আর বলার কিছুই নেই, তাই না? নেক্সট দেখো, পর্তুগালের লিসবন সিটির সিটি কি অফ অনার এ সম্মানিত হলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ডিতে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নেক্সট প্রশ্ন, দ্য আনডাইং লাইট এ পার্সোনাল হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া শিরোনামে বই লিখলেন কে? তো তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নই তোমরা কমেন্টসে কিন্তু অ্যান্সার জানাতে পারো। আচ্ছা দেখো, অপশনে এতে রয়েছে অনুপম খের, বিতে রয়েছে রাস্কিন বন্ড, সিতে রয়েছে গোপাল কৃষ্ণ গান্ধী, আর ডিতে রয়েছে অরুন্ধতী রায়। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি গোপাল কৃষ্ণ গান্ধী। তিনি তাহলে দ্য আনডাইং লাইট এ পার্সোনাল হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া শিরোনামে বইটা লিখেছেন। নেক্সট প্রশ্ন, MM কৃষ্ণা মেমোরিয়াল ওপেন টেনিস টাইটেল জিতলেন কে? অপশন এতে রয়েছে মারিয়া পুরান,
বিতে রয়েছে মুজা শেফিল্ড, সিতে রয়েছে জেনি মার্লিন, আর ডিতে রয়েছে অলিভার ক্রাউফোর্ড। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, অলিভার ক্রাউফোর্ড। গ্রেট ব্রিটেনের বাসিন্দা অলিভার ক্রাউফোর্ড, তিনি তাহলে MM কৃষ্ণা মেমোরিয়াল ওপেন টেনিস টাইটেল জিতলেন। নেক্সট প্রশ্ন, ISSF ওয়ার্ল্ড কাপ 2025-তে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে সোনার মেডেল জিতলেন কে? অপশন এতে রয়েছে রুদ্রাঙ্কুশ বালাসাহেব, বিতে রয়েছে দীনেশ বালাযোগী, সিতে রয়েছে কৈলাস সত্যার্থী, ডিতে রয়েছে মোহন সিং। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, রুদ্রাঙ্কুশ বালাসাহেব, তিনি একজন ভারতীয় শুটার। নেক্সট প্রশ্ন, 13th ইন্ডিয়া UK ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডায়ালগ অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ লন্ডনে, বি নিউ দিল্লিতে, সি আমেরিকায়, ডি স্পেনে। তাহলে কোথায় অনুষ্ঠিত হলো এটি? অ্যান্সার হয়ে যাবে অপশন এ লন্ডনে। লন্ডন যুক্তরাজ্য ও ইংল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর। শহরটি গ্রেট ব্রিটেনে দ্বীপের ক্ষীণাংশে অবস্থিত, ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অংশে টেমস নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এই লন্ডন সম্পর্কে ডিটেলস দেওয়া থাকলো, অবশ্যই তোমরা দেখে নিবে। নেক্সট দেখো, মহারাষ্ট্রের কোন ঐতিহাসিক শহর যেখানে ঔরঙ্গজেবের সমাধি রয়েছে তার নাম পরিবর্তন করে রত্নপুরী করা হবে? ঠিক আছে, রত্নপুরী করা হবে, এটা কমা কোটেশনের মধ্যে থাকবে। ঠিক আছে, আচ্ছা। অপশন এ ঔরঙ্গাবাদ, বি খুলাদাবাদ, সি ওসমানাবাদ, নাকি ডি বালোত্রা। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি খুলদাবাদ। খুলদাবাদ হলো একটি ঐতিহাসিক শহর যা ছত্রপতি সম্ভাজিগড় পূর্বে ঔরঙ্গাবাদ থেকে 25 কিমি দূরে অবস্থিত। এই শহরে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি, সেই সাথে আজম শাহ এবং প্রথম আসফ জাহ এর সমাধি রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু নামটা তাহলে পরিবর্তন করা হচ্ছে, নাম হচ্ছে এখন রত্নপুরী। নেক্সট প্রশ্ন, কোন দুটি রাজ্য যৌথভাবে নীলগিরি তাহরের গণনা পরিচালনা করবে? কর্ণাটক এবং কেরালা, বিতে রয়েছে কেরালা এবং তামিলনাড়ু, সিতে রয়েছে তামিলনাড়ু এবং কর্ণাটক, আর ডিতে রয়েছে কেরালা এবং তেলেঙ্গানা। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, কেরালা এবং তামিলনাড়ু। 2025 সালের 24 থেকে 27 এপ্রিল পর্যন্ত এরবিকুলাম জাতীয় উদ্যানের 50 বছর পূর্তি উপলক্ষে কেরালা এবং তামিলনাড়ু এই দুটি রাজ্য যৌথভাবে নীলগিরি তহরের গণনা পরিচালনা করবে। ঠিক আছে, নেক্সট দেখো, ছত্তিশগড়ের কোন স্থানে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই রাজ্যের প্রথম সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? অপশন এ নবরায়পুর, বি বিলাসপুর, সি দুর্গ, আর ডিতে রয়েছে জগদ্দলপুর। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ নবরায়পুর। মুখ্যমন্ত্রী সাই নবরায়পুরকে ছত্তিশগড়ের সিলিকন ভ্যালি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। ঠিক আছে, তাই জন্য এই নবরায়পুরকে বেশি গুরুত্ব দেওয়া কিন্তু হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, তেলেঙ্গানা রাজ্যপালের দ্বারা সংস্কার করা আদিবাসী জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়েছিল? অপশন এতে দেখো রয়েছে ওয়ারাঙ্গালে, বিতে রয়েছে ভদ্রাচলমে, সিতে রয়েছে নিজামাবাদে, আর ডিতে রয়েছে করিমনগরে। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ওয়ারাঙ্গালে। তেলেঙ্গানা রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা ভদ্রাচলমে সংস্কারকৃত উপজাতীয় জাদুঘরের উদ্বোধন করেন। এই জাদুঘরটি এই অঞ্চলের উপজাতীয় সম্প্রদায়ের সমৃদ্ধি, ঐতিহ্য সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য নিবেদিত একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থান হিসেবে কাজ করে। নেক্সট দেখো, অল ইন্ডিয়া অপথেমোলজিক্যাল সোসাইটি AIOS এর সহসভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? অপশন এ ডক্টর অরবিন্দ কুমার, বিতে রয়েছে ডক্টর স্নেহা দেশাই, সিতে রয়েছে ডক্টর রাজীব মেনন, আর ডিতে রয়েছে ডক্টর মোহন রাজন। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, ডক্টর মোহন রাজন। চেন্নাইয়ের রাজন আই কেয়ার হাসপাতালের চেয়ারম্যান এবং মেডিকেল ডিরেক্টর ডক্টর মোহন রাজন। নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড ট্রেন স্টেশন তৈরি করা হয়েছে কোথায়? অপশন এ জাপান, বি দক্ষিণ কোরিয়া, সি জার্মানি, ডি আমেরিকা। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ জাপান।
পশ্চিম জাপান রেলওয়ে কোম্পানি আরিদা শহরে প্রথম 3D প্রিন্টেড ট্রেন স্টেশন উন্মোচন করেছে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের বিখ্যাত গহনা আকসমিয়া গহনা জিআই ট্যাগ পেল? অপশনে পশ্চিমবঙ্গ, বি তামিলনাড়ু, সি উড়িষ্যা, ডি আসাম। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আসাম। দেখো, আকসমিয়া গহনা বা গয়নাগুলি সাধারণত রূপার তৈরি এবং একটি পাতলা সোনার আবরণ দিয়ে আবৃত করা হয়। এই জন্য একটি স্প্রে মেশিনের মাধ্যমে একটি নির্দিষ্ট অনুপাতে সোনা গলিয়ে গহনার গায়ে প্রলেপ দেওয়া হয়ে থাকে। এটাই তাহলে এই আকসমিয়া গহনা, যেটা কিনা জিআই ট্যাগ পেল। নেক্সট প্রশ্ন, বিশু ভারতের নিচের কোন রাজ্যের খুব বিখ্যাত উৎসবগুলির মধ্যে একটি? অপশন এ উড়িষ্যা, বি কেরালা, সি তামিলনাড়ু, ডি আসাম। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি কেরালা। দেখো, বিশু একটি হিন্দু উৎসব। কেরালাম বা কেরালায় মালায়ালিদের জ্যোতিষী নববর্ষ এবং ফসল কাটা উৎসব হিসেবে কিন্তু পালিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারত বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে সহযোগিতার জন্য কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করে? অপশন এ রাশিয়া, বি মার্কিন যুক্তরাষ্ট্র, সি ফ্রান্স, ডি ইতালি। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ইতালি। ভারত এবং ইতালি 11 এপ্রিল 2025-এ বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর করেছে। নেক্সট প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন এটাই, মধ্যপ্রদেশ রাজ্য সরকার কোন জেলায় একটি নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে? অপশন সাগর জেলাতে, বি রায়সেন জেলায়, সি ছতরপুর জেলায়, অপশন ডি মাওগঞ্জ জেলায়। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ সাগর জেলাতে। দেখো, মধ্যপ্রদেশ সরকার 258.64 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সাগর জেলায় একটি নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য কিন্তু ঘোষণা করেছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম ডাউট থাকে, তাও কমেন্টসে জানাবে, আমরা কিন্তু অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুবান্ধব যাদের কারেন্ট অ্যাফেয়ার্সের দরকার, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে। ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।